সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এ বাংলাদেশ। এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ। সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি বহর আজ এসেছে ময়মনসিংহ জেলার প্রান্তিক কৃষকের কাছে। বাংলাদেশের অর্থনীতিতে একটি বড় ভূমিকা পালন করছে কৃষি। দেশের কৃষি ব্যবস্থা দিনে দিনে পরিবর্তিত হচ্ছে। উন্নত কৃষি প্রযুক্তির কারণে কৃষকরা খালি রাখছে না জমির 1 ইঞ্চিও। এসিআই নিবেদিত দীপ্ত কৃষি অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারজান সুমি। আজকের অনুষ্ঠানের পুরোটা জুড়ে আমরা দেখব প্রিন্স সাহেবের কিষাণ সমন্বিত কৃষি খামারের বিভিন্ন কার্যক্রম। আমাদের সঙ্গেই থাকুন। জনাব আবু বকর সিদ্দিক প্রিন্স 2016 সালে শখের বশে রোপণ করেছিলেন কয়েক রকম ফলের চারা। তারপর আস্তে আস্তে তিনি খনন করেছেন একটি পুকুর, আর এই পুকুরকে ঘিরেই গড়ে উঠল মাছ আর হাঁসের খামার। আর এভাবেই যাত্রা শুরু হয়েছিল কিষাণ সমন্বিত কৃষি উদ্যোগের। ময়মনসিংহ জেলার ফুলবাড়ী উপজেলার রাঙামাটি গ্রামে 7 একর জায়গা নিয়ে গড়ে ওঠা এই কৃষি খামার এখন এই অঞ্চলের এক উদাহরণ। আসসালামু আলাইকুম প্রিন্স ভাই। ভালো আছেন না? হ্যাঁ, এই তো ভালো আছি। কি করছেন আপনি? আমি একটু ড্রাগন গাছগুলো দেখতেছিলাম যে কি অবস্থা। আচ্ছা, আমরা জেনেছি আপনার একটা মহৎ উদ্যোগের কথা, যে আপনি একই সাথে এখানে সমন্বিত একটি খামার করেছেন। কোন উদ্দেশ্য থেকে বা কোন চিন্তা থেকে আপনি এখানে এই সমন্বিত খামারটি শুরু করলেন? আমি 2000 সনে আমার মাস্টার শেষ হয়। মাস্টারের পরে আমি এমবিএতে ভর্তি হলাম। তখন একটু অন্য বিষয়ে পড়ার চিন্তা করলাম, যে এমবিএ এগ্রি বিজনেস পড়া অবস্থায় আমি একটু চিন্তা করলাম যে আমি একটু খামার করি। যেহেতু আমার পিওর এগ্রিকালচার না, কিছুটা হলেও তো কৃষির উপর আমার একটু ছোটোখাটো হলে ধারণা আসবে আর কি। কমার্শিয়ালভাবে আমি 8-10টা ফ্রুটস নিয়ে যেগুলো আমি করতে পারবো। তো এর মাঝখানে আমি মেইন আমার ড্রাগন, আমার অলরেডি 2000-এর মতো আমার ড্রাগন গাছ আছে। কিছু গাছের বয়স 2 বছর, কিছু গাছের বয়স 1.5 বছর, কিছু গাছের বয়স 1 বছর। তো আপনার ড্রাগন ফলের বাগানটা তো দেখছি যে বেশ বড়। জি, চলেন আমরা একটু ভিতরে যাই, ঘুরে দেখি। জি। তো ভাইয়ের কি একটাই ড্রাগন ফলের বাগান? না, আমার এক একটা জায়গায় এক একটা আছে। টোটাল আমি এখানে আমার 800 পিলারের উপরে আমার টোটাল বাগান, প্রায় 3200 মতো গাছ আছে। 3200 গাছ আপনার এখানে আছে? হুম। আচ্ছা। তো এই যে আপনি ড্রাগনের কমার্শিয়ালি চাষ শুরু করলেন, আপনি বলেছিলেন, তো এটা কবে থেকে শুরু করেছেন? আমার বেসিক্যালি টোটাল বাগানটার বয়স হচ্ছে আজকে 2 বছর। তো 2 বছরের মধ্যে আমি ড্রাগন শুরু করছি 1.5 বছর। ড্রাগন বাগানের চিন্তা করে আমি বাগানের কাজ শুরু করিনি। আমার মেইনলি শুরু হয়েছে যে আমি আমের উপর একটা ভালো জাতের আম করব, বা যেগুলো হাই ভ্যালুড ক্রপস হিসেবে আমরা জানি, ফ্রুটস হিসেবে জানি, সেগুলো করব। তো আসলে তখন একদিন আমি ইউটিউবে একটা লিঙ্ক দেখতেছিলাম ড্রাগনের উপরে বাইরে। তো এরপর থেকে আমার আসলে ড্রাগনের প্রতি, যেহেতু ড্রাগন একটা হিউজ ইনভেস্টমেন্টের ব্যাপার, তারপর আমি সাহস করলাম যে ঠিক আছে ড্রাগনই করি, যেহেতু ড্রাগনের মার্কেটটাও খুবই ভালো। আমি একটু জানতে চাইবো যে ড্রাগনের চাষ পদ্ধতিটা কি? অন্যান্য গাছের মতো না। আমি কি করলাম, প্রথমে 2 ফিট বাই 2 ফিট একটা গর্ত করলাম। গর্ত করার পরে আমি পর্যাপ্ত পরিমাণ গোবর সার ইউজ করলাম। গোবর সারের পরে আমি একটু মাটি দিলাম, তারপরে আবার একটু খৈল পচা দিলাম, তারপরে একটু সার দিয়ে দিলাম, যা যা সার লাগে। তারপরে আমি ওই যে পিলারগুলো, এগুলোর জন্য স্পেশাল পিলার দরকার। আমি যেটা বইতে বা যেটা আমি ইউটিউব ফেসবুকে যেটা আমি পেয়েছি, সেটা হচ্ছে ড্রাগন গাছ মিনিমাম 30 বছর আপনাকে ফল দেবে যদি আপনি তাকে যত্ন করতে পারেন। আমাকে একটু বলবেন যে বীজটা আপনারা কিভাবে সংগ্রহ করেন, বা সেটা আপনারা মাটিতে কিভাবে লাগান? বীজের কথা যেহেতু বললেন, এটা বীজ থেকে হয়, চারা হয়, কিন্তু ওইটা অনেক দেরিতে হয়। তো এই ক্ষেত্রে করি কি, এটা আমরা কাটিং করে নিই। এই যে এটা কাটিং করে নিয়ে আমরা বালুর উপরে 1 মাস রাখার ফলে এখান থেকে নতুন শিকড় হয়।
ওই শিকড়টাই পরবর্তীতে আমরা এখানে তাহলে এই গাছটার বয়স কত? এই পিলারটা যদি ধরেন, এই পিলারটার বয়স 1 বছর হয় না এখন। আপনি বললেন যে 30 বছর পর্যন্ত যদি যত্ন নেই সেক্ষেত্রে গাছটা 30 বছর পর্যন্তই ফল দিবে। জি, সেক্ষেত্রে যত্নের ব্যাপারটা কিরকম, কি করতে হয় বা সার? ড্রাগন চাষের বিষয় হলো সবচেয়ে মজার যে জিনিসটা, অন্যান্য গাছে ড্রাগনের 2টা রোগ। একটা হচ্ছে আপনার এখান থেকে গোড়া পচা শুরু করে, আর এইটা সবচেয়ে যে মানে একমাত্র দোষ হলো এটা হলো পিঁপড়ার অত্যাচার। এই জন্য আপনাকে কি করতে হবে, নিয়মিতভাবে আপনাকে ওই পচন রোগ ঠেকানোর জন্য আপনাকে স্প্রে করতে হবে যে কোনো ছত্রাকনাশক দিয়ে। আর পিঁপড়ার জন্য বাজারে যে ভালো কীটনাশক ওইটা আপনি মাঝে মধ্যে স্প্রে করতে পারেন। তো এই ফলটা তো দেখলাম উপর দিয়ে লাল, এটার ভিতরের রংটা কেমন হয়? এটার ভিতরের রংটা খুব ভালোই, যে মানে খুবই কালারফুল। এই যে এটা চমৎকার কালার। আচ্ছা আচ্ছা, এইটা মানে কি এখন কি খাওয়ার উপযুক্ত? এটা একদম ফুল এখন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। আচ্ছা। খাওয়ার উপযুক্ত হয়েছে এবং ওয়ার্ল্ডের 10টা রিচেস্ট ফ্রুটসের ভিতরে এটা অন্যতম একটা। ড্রাগনের চাষ করার ক্ষেত্রে আপনার প্রাথমিক কেমন খরচ হয়েছিল? আমি আগেই বলছি যে ড্রাগন একটা অতি ইনভেস্টমেন্টের একটা খরচ এখানে কাজ করে। তো জি। মোটামুটি ধরেন আমার একটা পিলার সব 1200 টাকার মতো। আর এখন আপনি এখান থেকে কেমন আয় করছেন? আয় মানে প্রথম বছরে আমার 2 লাখ টাকার মতো ফল আমি বিক্রির উপযুক্ত হয়েছিল আর কি। আর ইনশাল্লাহ আগামী বছর থেকে আশা করতেছি যে প্রতি গাছে আমার 3 কেজি 4 কেজি পরিমাণ ফল আসবে, সবসময় ফল আসতে থাকবে। আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে। আপনার ড্রাগন প্রজেক্টের ব্যাপারে তো আমরা জানলাম, চলেন আমরা একটু আপনার অন্যান্য যে প্রজেক্ট আছে এগুলো একটু ঘুরে দেখি। আমার এই যে বাণিজ্যিক আম বাগান তো বিভিন্ন প্লট আছে, কিন্তু আমি পুকুরটাকে বেস করে আমি বিভিন্ন জাতের, আমার কাছে 16 জাতের আম আছে, 16 জাতের একটা আমের একটা আমি করেছি যেন পরবর্তীতে জাত বাড়িয়ে বিভিন্ন জায়গায় করা যায় আর কি। এটা ধরেন আমার আলফোনসো, এটা হচ্ছে ডায়াবেটিক আম। আমি মোটামুটিভাবে এইভাবে ধরেন, এই যে এটা আমার একটা আঙুর গাছ, এটা অস্ট্রেলিয়া থেকে মানে অস্ট্রেলিয়ার আঙুর হিসাবে এটা ব্যাপক পরিচিতি লাভ করছে। এইখানে আছে আমার সাতকড়া আছে। এটা সাতকড়ার গাছ? জি জি, এটা আমার সিলেটে পাওয়া যায় না? জি জি, এটা সাতকড়া গাছ। তারপর আমার ব্যারিকেড লেবু আছে এইখানে। পুকুর পাড়টাকে যে কতটুকু সর্বোত্তভাবে ইউটিলাইজ করা যায় আমি বেসিক্যালি সেটা করার চেষ্টা করছি। আপনারা দেখছেন যে আমার হাঁসের খামার, আমার এদিকে আছে বিল, আমি মাঝখানে আমার যে মাছের খামারটা আছে সেটা পাশ দিয়ে দেখছেন আপনাদের পুকুরের আইল ধরতেছে। আইলের এইখানে আমি লেবু গাছ করছি আমার বাউন্ডারি হিসাবে, অনেক লেবু গাছ আছে আমার। সাথে আমি মাঝখানে কিছু আমি নারকেল গাছ করছি। এছাড়াও দেখেন পুকুর পাড়ে আমার যত এক্সক্লুসিভ জাতের আমি সারা বাংলাদেশ থেকে সংগ্রহ করছি। কাজু বাদাম আছে আমার, মিষ্টি তেঁতুল আছে, গোলাপ জাম, তারপরে জারা লেবু, কলম্বো লেবু, তারপরে 16 প্রকারের আমার আম গাছ আছে। তারপরে ওইখানটা যদি আমি ধরি আমার কদবেল গাছ আছে, কদবেল গাছের পাশে আমার সাইতান কিছু ওষুধের গাছও আছে। আমি যখন যেটা মনে করছি যে বাংলাদেশের অমুক জায়গায় এই গাছটা পাওয়া যাবে, আমি চেষ্টা করছি ওইটা যেভাবে হোক ওটা আনার জন্য। আপনি তো বললেন আপনার এখানে হাঁসের খামার আছে, দেখতে পাচ্ছি বেশ বড়। চলেন আমরা একটু হাঁসের খামারের দিকে হ্যাঁ যাই। জি, আসেন হাঁসের খামারটা। আসেন ভিতরে যাই। এটা আমার এটা আমি আসলে বেসিক্যালি ডিম উৎপাদনের জন্য করা। এটা আমার এখানে 3 জাতের হাঁস আছে। 3 জাতের? হ্যাঁ, খাকি ক্যাম্বেল, জিন্ডিং আর পিকিং হাঁস। এটা মাংস উৎপাদনের জন্য না, বড় ডিমের জন্য। এখানে কতগুলো হাঁস আছে? আমার এখানে প্রায় 1200 মতো হাঁস আছে আর কি। এই হাঁসগুলোর পরিচর্যা কিভাবে করেন? হাঁসের পরিচর্যাটা আসলে একটু আমার মনে হয় একটু ডিফিকাল্ট। এই কারণে ডিফিকাল্ট কারণ হাঁসের 2টা রোগ আছে, সবচেয়ে মানে আমি বলবো খারাপ রোগ। ওই খারাপ রোগ দুটো যদি কন্ট্রোলে রাখতে পারেন তাহলে হাঁস আপনার পালন ডিফিকাল্ট না, কিন্তু ওই জন্য আপনার ডিফিকাল্ট যে আপনাকে ওটা কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। হাঁসদেরকে কি ধরনের খাবার খেতে দেন? আমি হাঁসদেরকে তো আগেই বলছি যে আমি 50% খাবার আমি বাজার থেকে ওই যে লেয়ার মুরগির যে খাবারটা দেয় ওটা দিই, আর বাকি 50% আমি
আমি নিজস্ব ব্যবস্থাপনা তৈরি করে দিই। তো এই 1200 হাঁস থেকে আপনি কি পরিমাণ ডিম পাচ্ছেন? 500, 550, 600-র মধ্যে এরকম আর কি। প্রতিটি ডিমের বাজার দর কেমন? হাঁসের ডিমের দাম বিভিন্ন সময় বিভিন্নভাবে থাকে। তো সাধারণত 7.5 টাকা থেকে 8.5 টাকার মধ্যে থাকে, তবে শীতকালে এটা 11 টাকা পর্যন্ত হয়ে যায়। এই আপনার মতো যাদের পুকুর আছে বা যারা এখনো হাঁস পালন করছে না, যারা হাঁস পালন করতে চায়, তাদের আসলে কোন কোন জিনিসগুলো বিবেচনায় রাখতে হবে? দেখেন, হাঁস একটা অধিক খাওয়া প্রাণী, তারা খাওয়াকে খুব পছন্দ করে। আপনি ওই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আপনি কতটুকু কম প্রাইসে ভালো খাদ্য তৈরি করে হাঁসের থেকে ডিম, এইটা আপনার আগে মাথায় চিন্তা করতে হবে। এই চিন্তা করতে যদি পারেন তাহলে আপনি হাঁসের খামার থেকে অবশ্যই লাভবান হবেন। আদারওয়াইজ আপনি হাঁস থেকে খুব একটা ভালো করতে পারবেন না। আপনার হাঁসের খামার তো আমি দেখলাম, এটা আপনার কিসের বাগান? এটা হচ্ছে আমার থাই জাম্বুরার বাগান। এই থাই জাম্বুরা, এটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা ওজন প্রায় 5 কেজির মতো হয় আর কি। তো এটা আমি কমার্শিয়াল হিসাবে আমি করছি। এটা আমার 30টার উপরে গাছ আছে। এটার বাজার ভ্যালু কেমন? ভালো। থাই জাম্বুরা যেহেতু 5 কেজি ওজন, এটা সাধারণত 1-1.5 কেজি ওজন, তো পাইকারি 10-15 টাকা হয়। তো আশা করতেছি এটা 50 টাকার উপরে হবে। আচ্ছা। তো আমি তো এখানেও দেখতে পাচ্ছি আপনি থাই জাম্বুরার পাশাপাশি ওই দিকটায় ড্রাগনের চাষ করছেন, ওই দিকটায় আপনার মালটারও চাষ হচ্ছে। এখানেও আপনি সমন্বিতভাবেই কৃষি করছেন। হ্যাঁ, এটার সাথে আমি আমার পুকুরের চতুর্দিকে এগুলো আমার শখের বশবর্তী হিসেবে ধরতে পারেন, 1-2টা গাছ এরকমভাবে। কিন্তু আমার আরও একটা 100 লিচু গাছের উপরে আমার একটা আছে। আর আমার এখানে কিছু এক্সক্লুসিভ আম আছে যেগুলো খুবই ভালো, এবং এটা শেষ সময় আসে এবং প্রচুর দামও পাই এটা মোটামুটিভাবে। তো এর আগে আমি অল্প কিছু রাখছি, তবে ইনশাল্লাহ আগামী বছর থেকে আগামী মৌসুম যেটা আসতেছে এটা আমি একদম ফুল রাখবো ইনশাল্লাহ। তাহলে চলেন আমরা একটু ওই দিকটাই দেখি। প্লিজ। এইটা হচ্ছে আমার আরেকটা সমন্বিত প্রকল্পের আরেকটা প্লট। এইটা আমি বেসিক্যালি কিছু উন্নত জাতের আম এবং পেয়ারা দিয়ে করছি। পেয়ারাটা আমি বেশি দিন রাখবো না, 1-2 বছর পরে পেয়ারাটা কেটে দেবো, আমার আম গাছগুলো বড় হয়ে যাবে। এর মাঝখানে যে পেয়ারাটা আসছে সেটাই হচ্ছে আমি যা পাবো সেটা হচ্ছে আমি এক্সট্রা একটা ইনকাম হিসাবে ধরছি আর কি। এদিকে লিচু আছে, এবং এই বাগানের পরেও আমার আর একটা বড় লিচু বাগান আছে। আমার একটা লটকন বাগান আছে। আসেন চলেন ওইখানে যাই, লটকনটা দেখে আসি। এটা আমার 200 লটকন গাছের একটা নতুন প্লট। এই প্লটে আমি শুধু লটকনই করছি, এবং মাঝখানে সাথী পথল হিসাবে আমি ওই পেয়ারা গাছি করছি। এই মোটামুটি এইভাবে মাঝখানে আমার একটা আনারস, কচু এবং কলা বাগান আছে। এই 2 বাগানের মাঝখানে আম বাগান এবং আমার এইটা আর কি। তো আমি একটা নার্সারি প্রজেক্ট করছি। এটা হচ্ছে আমার মেইন, যেহেতু আমি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আমি চারা সংগ্রহ করছি। চলেন আমরা একটু নার্সারিটা দেখে আসি। ভাই যে বলছিলেন আপনি নার্সারির কথা, এটা আপনার নার্সারি? এইটাই আমার নার্সারি। এইটাই আমি খুব যত্ন দিয়ে করার চেষ্টা করছি। তো ভাই, আপনি যেহেতু অনেকদিন যাবত এই বাগানটা করছেন এবং আপনি এখানে একটি সমন্বিত কৃষি করে যাচ্ছেন, আপনার এই অভিজ্ঞতা থেকে আপনি যারা এখনো অনেক জমি ফেলে রেখেছে বা পতিত রেখেছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আমরা দেখতেছি যে সারা বাংলাদেশেই যারা ধনী শ্রেণীর লোকজন আছেন, ওনারা ধরেন এরকম 20 বিঘা, 25 বিঘা, 30-50 বিঘা জমি নিয়ে একটা খামার বাড়ির মধ্যে করছেন। তা আমার এরকম অনেক পরিচিত খামার বাড়ির ভিতরে কি আছে, খামার বাড়িতে সুন্দর একটা বাড়ি করছে বাংলোর ভিতরে, আর আপনার ওইখানে হয়তো 2টো কুকুর বা এরকমের সামথিং, কিন্তু তারা আসলে পর্যাপ্ত পরিমাণে ওই জমিটা ইউটিলাইজ করতেছে না। তো আমার কথা হলো ওইটা দিয়ে এমন কিছু হোক যে আমি কৃষির উপর একটা ভালো কাজ করব। আমি কমসে কম 15 থেকে 20 জন মানুষকে যদি কর্মসংস্থানে গ্রামের মানুষকে করে দিতে পারি। আপনি একটা স্বল্পতম একটা জায়গার ভিতরে এইভাবে সিস্টেম করে যদি করতে পারেন যে আমার হাঁস থাকবে, মাছ থাকবে, মুরগি থাকবে, বিভিন্ন ধরনের গাছ থাকবে, এটা তো দেশের জন্য ভালো, আমাদের সবার জন্যই ভালো।
তো ধন্যবাদ আপনাকে ভাই, আপনি খুব মহৎ একটা উদ্যোগ নিয়ে কাজ করছেন এবং তাছাড়াও আপনি দেশের কৃষিতে অনেক বড় অবদান রাখছেন। পাশাপাশি এই অঞ্চলে অনেকে আছে যারা আপনার এখানে কাজ করছে, জি। কর্মসংস্থানের একটা সুযোগ হচ্ছে। জি, খুবই ভালো উদ্যোগ। আমাদের অনুষ্ঠানের সময় একেবারেই শেষ, তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আপনার ধন্যবাদ, এত কষ্ট করে এখানে আসছেন, আমি আপনাদের আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাব। এ পর্যায়ে কথা বলবো এই অঞ্চলের উপজেলা কৃষি অফিসার ডক্টর নাসরিন আক্তারের সাথে। কেমন আছেন আপু? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আমি প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে এই অঞ্চলের আবহাওয়া এবং জলবায়ু অনুযায়ী এই অঞ্চলে সমন্বিত কৃষি খামারের সম্ভাবনা কেমন? এখানে আসলে এই উপজেলাটা অনেক সমৃদ্ধ একটা উপজেলা। এখানে খাদ্যে যেমন স্বয়ংসম্পূর্ণ উপজেলা এবং এটাকে আসলে আমরা বলতে পারি যে খাদ্যে উদ্বৃত্ত উপজেলা হিসাবে চিহ্নিত। এখানে যেমন শাকসবজি, ধান যেমন ভালো হয়, শাকসবজি তেমনই ভালো হয় এবং এত পরিমাণ উৎপাদন হয় যে এটা মানে উপজেলার চাহিদা পূরণ করে আমরা ঢাকাতেও রপ্তানি করি। এই কারণে যদি আমরা সমন্বিত এরকম খামার করতে পারি, আমাদের যে একজন আদর্শ উদ্যোক্তা আছেন প্রিন্স সাহেব, ওনার মতো যদি বিভিন্ন কৃষক যদি এটা করতে পারে বা বিভিন্ন উদ্যোক্তা যদি করতে পারে, তাহলে হয়তো দেশ যে অবস্থানে আছে তার চেয়ে আরও অনেক বেশি এগিয়ে যাবে। কিষাণ সমন্বিত কৃষি উদ্যোগ নামের এই খামারটি পরিদর্শন করে এই অঞ্চলের সমাজসেবক জনাব মোহাম্মদ ইমদাদুল হক সেলিম ভূয়সী প্রশংসা করে বলেন, এরকম খামার যেন এই অঞ্চলসহ সারা দেশেই গড়ে ওঠে, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ অর্থাৎ ভিশন 2021কে সফল করার জন্যে এই জাতীয় সমন্বিত কৃষি খামার একটি বড় ধরনের ভূমিকা রাখতে পারে। বিশেষভাবে এই এলাকার একটি বাড়ি একটি খামার প্রকল্পের সাথে যারা সম্পৃক্ত, তাদের কাছে এই খামারটি একটি আদর্শ হিসাবে তাদের সামনে থাকতে পারে এবং এটিকে তারা অনুসরণ করে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে। এ পর্যায়ে রয়েছে এসিআই এগ্রো বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত অরিন। সংবাদের শুরুতেই দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম। গত 12 অক্টোবর থেকে চলছে 22 দিনের মা ইলিশ রক্ষা অভিযান। ঝুলন্ত উদ্যানই হলো ভার্টিক্যাল ফার্মিং। স্নেক প্ল্যান্ট গাছ অক্সিজেন দেয় রাতে। শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 12 অক্টোবর থেকে ভোলা সংলগ্ন মেঘনা ও তেঁতুলিয়া নদী অঞ্চলে শুরু হয়েছে মা ইলিশ রক্ষা অভিযান। দুটি নদীর 190 কিলোমিটার এলাকায় 2রা নভেম্বর পর্যন্ত 22 দিন সব ধরনের মাছ শিকার ও নদীতে জাল ফেলা নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। ইলিশ প্রজনন ক্ষেত্র হিসেবে চিহ্নিত ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীর মৎস্য অভয়ারণ্যে 12 অক্টোবর শুরু হয়েছে মা ইলিশ রক্ষা অভিযান। 22 দিনের এই অভিযান চলাকালে মেঘনা ও তেঁতুলিয়া নদীর 190 কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ থাকবে। মৎস্য বিভাগের নেতৃত্বে স্থানীয় প্রশাসন এবং কোস্টগার্ড অভিযান সফল করতে সব প্রস্তুতি গ্রহণ করেছে। নিষিদ্ধ সময়ে জেলেদের পুনর্বাসনে 1862 টন চাল বরাদ্দ করা হয়েছে। 88,111 জন জেলেকে নিষিদ্ধ সময়ে 20 কেজি করে চাল দেওয়া হবে। এরই মধ্যেই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে চাল বিতরণের তালিকা করা হয়েছে। ভোলা সদরের মেঘনাপাড়ের জেলেরা জানান, সাধারণ জেলেরা সরকারি নিষেধাজ্ঞা মানলেও স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেট নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারে মেতে ওঠে। এবছর যাতে বিগত বছরগুলোর মতো না হয় এমন দাবি জানান জেলেরা। প্রাচীন বিশ্বের এক আশ্চর্য বিষয় হলো ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান। আর এই ঝুলন্ত উদ্যানই হলো বিশ্বের প্রথম সফল ভার্টিক্যাল ফার্মিং এর উদাহরণ, যার নাম হাইড্রোপনিক। মাটি ছাড়া শুধু পানিতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান মিশিয়ে এই পদ্ধতিতে সবজি চাষ করা হয়। রিয়েল এস্টেট এখন বিশ্বে অগ্রসরমান প্রকল্পগুলোর মধ্যে অন্যতম। রিয়েল এস্টেটকে কেন্দ্র করে বিশ্বের নতুন ধারার কর্মযজ্ঞ পরিলক্ষিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় উদ্ভাবিত হয়েছে নতুন ধরনের এক প্রকার ফার্মিং, যা আবাসন প্রকল্পের আদলে গড়া সুউচ্চ ভবনের মতো খাড়া। এটি ভূমি মালিকদের জন্য একটি সুখকর খবর হলেও বিশ্বের ফার্মারদের জন্য নয়, যারা কিনা ফসল ফলিয়ে বিশ্বের জনগণের জন্য খাদ্যের ব্যবস্থা করেন।
টেক্সাসের একটি কোম্পানি হাইড্রোফোনিক ফার্মিং সিস্টেমের অগ্রপথিক, যা চারাগুলোকে চক্রাকার সারি করে একটির উপর আরেকটি এভাবে খাড়া করে উপরের দিকে উঠে যায়। এর ফলে চারাগুলো প্রয়োজনীয় আলো এবং পুষ্টি পেয়ে থাকে। ভার্টিক্যাল ফার্মিং আবিষ্কারের ফলে অল্প জায়গা ব্যবহার করে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন এবং একই জায়গায় বিভিন্ন ফসল উৎপাদন সম্ভব, যা বিশ্বে খাদ্য সরবরাহ ও উৎপাদন বৃদ্ধি করবে অধিক ভূমি ব্যবহার ছাড়াই। গাছ দিনে অক্সিজেন দেয় আর রাতে ছাড়ে কার্বন ডাই অক্সাইড, কিন্তু আশ্চর্যের বিষয় হলো স্নেক প্ল্যান্ট নামের একটি গাছ আছে যেটি রাতেও অক্সিজেন দেয়। এই গাছ আমাদের চারপাশেই আছে, তবে এর গুণাগুণ সম্পর্কে আমরা অনেকেই জানি না। স্নেক প্ল্যান্ট নামের গাছটি রোগ নিরাময়েও কাজে আসে। অনেকে বলেন শাশুড়ির জীব, পাতার আকৃতির জন্যই এই নামকরণ। স্নেক প্ল্যান্ট এক ধরনের বাহারি গাছ, ঘর সাজানোর কাজে আমরা অনেকেই ব্যবহার করি। অনেকে সৌন্দর্য বাড়াতে বেডরুমেও রাখেন এই গাছ। স্বল্প আলো এবং স্বল্প পানিতে এটি জীবিত থাকে। এ গাছ ঘরে রাখলে অক্সিজেনের ঘাটতি হয় না। নাসার বিজ্ঞানীরা এক সমীক্ষায় দেখিয়েছেন ঘরের ভেতর রাখলে এ গাছ নাইট্রোজেন ডাই অক্সাইড এবং ফর্মালডিহাইডের মতো ক্ষতিকারক গ্যাস শোষণ করে ঘর দূষণমুক্ত রাখে। নিবিড় সবুজের সমারোহে ভরে উঠুক আমাদের চারপাশ, বুক ভরা অক্সিজেন নিয়ে বেড়ে ওঠার সুযোগ পাক আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেইল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 017786828232 এই নম্বরে। বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখতে হলে এদেশের কৃষিকে আরও সমুন্নত করতে হবে। এদেশে এখনও অনেক জমি পতিত পড়ে আছে বা ব্যবহার হচ্ছে অপ্রয়োজনীয় কাজে। আমাদের আজকের প্রিন্স ভাইয়ের মতো অন্যান্যরাও সমন্বিত কৃষিতে এগিয়ে আসবেন এ প্রত্যাশায় এসিআই অ্যাগ্রো বিজনেস নিবেদিত দীপ্ত কৃষির আজকের পর্ব থেকে আমি মারজান সুমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।